1971 সালে মহান মুক্তিযুদ্ধে কালুখালী উপজেলার মানুষের অবদান প্রশংসার দাবি রাখে। তৎকালীন পূর্ব পাকিস্তানের সেনা ছাউনি রাজবাড়ী শহরের খুব কাছাকাছি ছিল। এই অঞ্চলে বীর মুক্তিযোদ্ধাদের সংখ্যা ছিল অনেক বেশি। পাশাপাশি রাজাকারদের সহযোগিতায় এই অঞ্চলে নারকীয় হত্যাকাণ্ড, লুটপাট, নারী নির্যাতন এবং অগ্নিসংযোগ সহ বিভিন্নভাবে ক্ষতির মুখে পড়েছিল এই এলাকাবাসী। মুক্তিবাহিনী ও মিত্রবাহিনীর যৌথ আক্রমণে হানাদারমুক্ত হয়েছিল রাজবাড়ির বিভিন্ন এলাকা। তারই ধারাবাহিকতায় 18 ডিসেম্বর পাক হানাদার মুক্ত হয় কালুখালী উপজেলা। চন্দনা নদীর তীরে অবস্থিত কালুখালী উপজেলা 2010 সালে প্রতিষ্ঠা লাভ করে। ভৌগোলিক বিবেচনায় এই উপজেলার উত্তরে পদ্মা নদী এবং পাবনার সুজানগর উপজেলা, দক্ষিণে বালিয়াকান্দি এবং মাগুরার শ্রীপুর উপজেলা, পূর্বে রাজবাড়ির খানগঞ্জ, চন্দনা এবং রামকান্তপুর ইউনিয়ন, আর পশ্চিমে মৌরাট, পাট্টা এবং হাবাসপুর ইউনিয়ন এলাকা। কালুখালী উপজেলার ভাসমান জনগোষ্ঠীর পুনর্বাসনে বদলে যেতে শুরু করেছে প্রান্তিক অসহায় মানুষের জীবনমান। স্বাবলম্বী হয়ে আর্থসামাজিক উন্নয়নে অবদান রাখতে শুরু করেছে। তাদের নিজের বাড়িগুলোকে নিজের ওন করেছে, প্রত্যেকের জায়গায় কৃষিকাজ করেছে, ফসল ফলিয়েছে। দেখাই যাচ্ছে তারা প্রত্যেকে তাদের বাউন্ডারিটা তারা নিজেরাই করে নিয়েছে। এখন তারা যেভাবে আছে তার থেকে আরও কিভাবে ভালো করা যায় সেটা নিয়ে আমরা প্রতিনিয়ত কাজ করছি এবং আমাদের অদূর ভবিষ্যতে আমাদের ইচ্ছা আছে যে এখানে যে বাচ্চারা বড় হচ্ছে, যারা ছোট ছোট বাচ্চা, তাদের পড়াশোনা নিশ্চিত হয়, তারা কাছাকাছি স্কুলে যেতে পারে এবং এই আশ্রয়ণ প্রকল্পের আশেপাশেই আমরা তাদের কিভাবে প্রাইমারি স্কুল বা অন্য কোনো প্রকার স্কুল করে তাদেরকে শিক্ষার আলোয় আলোকিত করতে পারি সেই চিন্তাটি আমরা করছি। আমরা চেষ্টা করছি যুব উন্নয়ন অধিদপ্তর বা অন্য যে কোনো দপ্তর, প্রাণী সম্পদ আছে, যে মহিলা বিষয় কর্মকর্তা দপ্তর আছে, সেখানে আমাদের বিভিন্ন মা বোনেদের এবং আমাদের যারা ভাইয়েরা আছে তাদেরকে বিভিন্নভাবে প্রশিক্ষণ দিয়ে তাদেরকে মূল স্ট্রিমে সম্পূর্ণরূপে ফিরিয়ে আনা যায় সেটা নিয়ে আমরা কাজ করব। তাদের যেন স্বাস্থ্য সেবাটা নিশ্চিত হয় সেই লক্ষ্যে আমরা কমিউনিটি ক্লিনিক, আমাদের যদিও অনেক 7টি ইউনিয়নেই বিভিন্ন জায়গায় কমিউনিটি ক্লিনিক রয়েছে, তারপরেও আশ্রয়ণ প্রকল্পের কাছাকাছি বা এর মধ্যে আমরা কমিউনিটি ক্লিনিক করার চিন্তাভাবনা করছি। উন্নয়ন অগ্রযাত্রার আরেক প্রতিচ্ছবি কালুখালী উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের ভবানীপুর গ্রাম নিয়ে এবারে আমাদের বদলে যাওয়া বাংলাদেশের গল্প। সন্তানরা যখন অনেক ছোট, ঠিক তখনই পৃথিবী থেকে চিরবিদায় নেন আনোয়ারা বেগমের স্বামী। তারপর থেকে তার জীবনের কষ্ট আরও কয়েক গুণ বেড়ে যায়। 2টি সন্তান নিয়ে তিনি ছুটেছেন এক প্রান্ত থেকে অন্য প্রান্তে, শুধু একটু আশ্রয়ের আশায়। যদিও লাভের লাভ কিছুই হয়নি, উপেক্ষিত থেকে গেছেন এই জনপদে। তার স্বামী কৃষক ছিলেন, তাদের জন্য কিছুই রেখে যেতে পারেননি। তাই আনোয়ারাকে নতুনভাবে সব শুরু করতে হয়। উপার্জনের পথ হিসেবে বেছে নেন দিনমজুরি পেশা। রাস্তায় রাস্তায় দিনভর ইট ভাঙার মতো কঠিন কাজও করেছেন এই অসহায় নারী। আর একটু বাড়তি উপার্জনের জন্য মানুষের বাসা বাড়িতে গৃহকর্মীর কাজও করেছেন তিনি। অসহায় এই বিধবা নারীকে প্রধানমন্ত্রীর উপহারের ঘর বুঝিয়ে দিয়েছে জেলা প্রশাসন। স্বামী মারা গেল, বাচ্চা 2টা বাচ্চা থিয়া, সময়তে ভাড়াও থাকছি, সময়তে মানুষের বাড়ি থাকছি, থাইকা রাস্তায় কাজ করছি, খোয়া ফেলাইছি, মাটি ফেলাইছি, মানুষের বাড়ি কাজ করছি, কইরা ধরেন স্যার এই ছেলে মেয়ে 2টা পড়ালেখা করাইছি। মেয়েটা বিয়ে পড়তেছে, ছেলেটা আয়ে পড়তেছে, আর ছেলে কাজ কইরা সংসারও চালাইতেছে। শেখ হাসিনা গড়টা দিল, জাগা দিল, এখন আল্লাহ দিলে আমি সুখেই আছি, চাল মিয়া নিয়া। এখন আমার ভাড়াও দিতে হয় না, কি আমার কারো কথাও শুনতে হয় না। আমি এখন খুব সুখে শান্তিতে আছি। আমার ছেলে মেয়েও নামাজ পড়ে, আমিও নামাজ পড়ি। আল্লাহর কাছে শেখ হাসিনার জন্য সবসময় দোয়া করি আমি, সে যেন সবসময় আমাদের পাশে থাকে। ঠিকানাবিহীন ভাসমান পরিবারগুলো পরিচয়ের অভাবে একদিন হারিয়ে যায় স্রোতে।
উন্নয়ন অগ্রযাত্রায় সমৃদ্ধ বাংলাদেশের অবস্থান সুদৃঢ় করতে সেই স্রোতে ভাসা জনগোষ্ঠীকে স্থায়ী অবলম্বন দিয়েছেন মানবিক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাবার ছিল অভাবের সংসার। মানুষের স্বাভাবিক উচ্চতার থেকে শারীরিক গঠনে অনেক ছোট আবু সাঈদ। অষ্টম শ্রেণী পর্যন্ত লেখাপড়া করলেও চরম দারিদ্রতার কারণে আর পড়াশোনা হয়নি। এরপর একসময় এই অঞ্চলে পত্রিকার হকার হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি। দীর্ঘ 25 বছরের পেশাটি এখনও ধরে রেখেছেন। বাবা ছোট একজন মাছ ব্যবসায়ী ছিলেন, তাই উপার্জনও ছিল একেবারে সীমিত। সম্পদ বা সঞ্চয় কিছুই করতে পারেননি। এর বিরূপ প্রভাব পড়েছে সাঈদের জীবন জুড়ে। সুফিয়া খাতুনকে বিয়ের পর শ্বশুরের সঙ্গে অস্থায়ীভাবে গড়ে তোলা ছাপড়া ঘরই ছিল তার আবাস। প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিক উদ্যোগ বাস্তবায়নের কারণে তিনি এখন 2 শতক জমিসহ একটি ঘরের মালিক হয়েছেন। আমার বাবা মা মারা যাওয়ার পরে আমার বড় ভাই বেরাদার আমার খুব ফেলাতে যেখানে চলে গেল আর কি, স্বর্ণ ছাড়া। তখন আমি ছোটোবেলায় আমি ঢাকা চলে গেলাম। ঢাকা যায় অনেক কর্মকাজ করে, মানে মানুষের বাসায় থেকে কাম কাজ করে ওখান থেকে তখন যখন বসতে শিখলাম, বোঝার পরে ওইখান থেকে চলে আসলাম। এসে একটা পেপারের ব্যবসা ধরলাম। পেপারের ব্যবসা দিয়ে ওইখান থেকে আমি মানে নিজে চলতে পারতাম। চলার পরে তখন আমি বিয়ে করলাম একটা। বিয়ে করার পরে সেখানে আমার শ্বশুররা কয় আমাদের বাড়িতেই থাকতে হবে। মানুষ তখন বিভিন্ন পর্যায়ে বিভিন্ন আচরণ করতো যে তুই ভালো না, হ্যান ত্যান যাই, এখানে থাকবার পারবি না, হ্যান ত্যান, এখান থেকে চলে যা। আমার বউ এক প্রতিবন্ধী, সে সরকারের একটা ভাতা পায়, প্রতিবন্ধী ভাতা, এবং আমিও প্রতিবন্ধী ভাতা পাই। মাননীয় প্রধানমন্ত্রী আমার জমি সহ ঘর দিয়ে জায়গা দিয়ে এখানে আমার বসবাস করার একটা সুযোগ করে দিয়েছে। আমি এখানে বউ বাচ্চা নিয়ে খুব সুখে শান্তিতেই আছি এবং এই কষ্ট মানে দূর হয়ে গেছে আর কি, এই কষ্টটা আর নাই। তা আমি মাননীয় প্রধানমন্ত্রীর দোয়া করি যে সে আমাদের মাঝে সারা জীবন বেঁচে থাক। আশ্রয়ণ প্রকল্পে পুনর্বাসিত প্রায় প্রতিটি পরিবারই সরকারি খাস জমি অথবা অন্যের পতিত জমিতে ছাপড়া ঘর তুলে বসবাস করত। দুর্যোগে কিংবা আর্থিক সংকটে প্রতিবেশী, আত্মীয় স্বজন কিংবা সামর্থ্যবান সাময়িক সহযোগিতা দিলেও স্থায়ী সমাধানে এগিয়ে আসেনি কেউই। প্রায় 25 বছর ধরে এই জনপদের হাট বাজার এবং পথে প্রান্তে বাদাম বিক্রি করে জীবন চালাচ্ছেন আলেয়ার স্বামী বাক প্রতিবন্ধী হালিম শেখ। দুজনই একেবারে দরিদ্র পরিবারের সন্তান হওয়ায় তাদের জীবনটা ছিল বেশ কঠিন। এর মধ্যে হালিম শেখের বাবার অল্প কিছু জমি ছিল, যেখানে ছিল হালিম দম্পতির বসবাস। কিন্তু একসময় তার ভাইদের রোষানলে পড়ে সব হারান তিনি। নিজের প্রাপ্য থেকে বঞ্চিত করে তার পরিবার সহ সেখান থেকে তাড়িয়ে দেয়া হয়। এরপর থেকে জীবনের এতটা সময় বিভিন্ন জায়গায় খড়কুটোর মতো ভেসে বেরিয়েছেন, কিন্তু এখন তাদের একটি স্থায়ী ঠিকানা হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বদৌলতে। আমার ছোট সময় খুব কষ্ট করে মানুষ করছিল আমার বাপ মা, বুঝছেন। তারপর আমি যখন একটু বোঝার যোগ হয়েছি তখন আমি মানুষের বাড়ি কাজ করে খাইছি স্যার, বুঝছেন। কাজ করে খাওয়ার পর যখন বড় হয়েছি তখন ধরেন বিয়ে থাওয়া দিয়েছে, ছোটো সময় দিয়েছিল বিয়ে থাওয়া দিলি পরে তারপর ধরেন পরের বাড়ি আইছি, সেখানেও ধরেন স্যার খুব কষ্ট করছি। মায়ের পিঠ অনেক দিয়েছে বাসুর দেওয়াররা, সেখানে মায়ের দৌড় খাওয়ার পরে স্যার চলে গেলাম বাবার বাড়ি। আবার আমি ম্যাক চালি উঠে পানিতে থাকেছি, পানি পড়েছে, কষ্ট অনেক করেছি স্যার। সার পানি সব জায়গায় নাতি যাহি খাইছি, মায়ের পিঠ দিয়েছে সার ফেলেরও। এখন ধরেন আমরা এই জায়গাটা আসার পর কষ্টটা আমাদের দূর হয়েছে স্যার। হাসিনা দিয়েছে স্যার, আমাদের দুয়ার পর অনেক সুখীতে আমরা আছি স্যার। উনি আল্লাহর কাছে দোয়া করি উনি বাঁচে থাকুক। জাতির জনক বঙ্গবন্ধু জন্ম না হলে স্বাধীন বাংলা ছিল কি আর মোদের কপালে, গো মোদের কপালে।
কত সাদা পেয়েছে, স্বাধীনতা এনেছে, তাই তো মোরা গেয়ে যাচ্ছে তাহার গুণগান। বাংলাদেশে জন্ম নিয়ে ধন্য হলো প্রাণ, আমার বাংলাদেশে জন্ম নিয়ে ধন্য হলো প্রাণ। মানবিক বাংলাদেশের রূপকার বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা নিজের দায়িত্ব এড়াতে পারেননি। মানুষের প্রতি তার পরম মমত্ববোধ এবং দেশের প্রতি দায়িত্ব পালনে অবহেলা করেননি বিন্দু মাত্র। অসহায় পরিবারগুলোকে আপনজনের মতোই আগলে রেখেছেন পরম মমতায়। বাংলাদেশে জন্ম নিয়ে ধন্য হলো প্রাণ, আমার বাংলাদেশে জন্ম নিয়ে ধন্য হলো প্রাণ। ঢাকা বিভাগের অধীনে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলা। ভৌগোলিক অবস্থান বিবেচনায় রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার উত্তরে পাংশা উপজেলা, দক্ষিণে ফরিদপুর জেলার মধুখালী উপজেলা অবস্থিত, পূর্বে রাজবাড়ী সদর উপজেলা এবং পশ্চিমে মাগুরা জেলার শ্রীপুর উপজেলা। খ্যাতিমান সাহিত্যিক ও বিষাদ সিন্ধুর রচয়িতা মীর মোশাররফ হোসেনের বাড়ি এই বালিয়াকান্দিতে। এছাড়া স্বাধীনতা সংগ্রামী তারাপদ লাহিড়ীও এই জনপদের সন্তান। এই উপজেলার আয়তন ২২৫ বর্গমাইল এবং মোট জনসংখ্যা ২,০৭,০৮৬ জন। আর এলাকা বিবেচনায় সাক্ষরতার হার ৪০.০৪%। এই উপজেলার নবাবপুর ইউনিয়নের ইন্দুরদি গ্রামেও স্থায়ী ঠিকানা হয়েছে এই জনপদের এক সময়ের ভাসমান মানুষদের। ভ্যানচালক স্বামী দুস্থ আক্তার শেখ এবং ২ ছেলে ও ১ মেয়ে নিয়ে পারভিনের পুরো পরিবার। ছোটবেলা থেকেই বাবা মায়ের কাছে অনেক কষ্ট নিয়ে বেড়ে উঠেছেন তিনি। এতটা অভাবে ছিলেন তারা যে দুবেলা পেট পুড়ে খাবার জোগাড় করাটা ছিল বড় একটা চ্যালেঞ্জ। পড়ালেখা করতে পেরেছিলেন মাত্র ৭ম শ্রেণী পর্যন্ত, যার কারণে তার বিয়েটাও দ্রুত দিয়ে দেন পারভিনের পরিবার। এরপর জীবনে নতুন আরেকটি অধ্যায়ের সূচনা হয় তার। সেখানেও পদে পদে পোহাতে হয়েছে নিত্য সংকট সহ নতুন নতুন ঝামেলা। শ্বশুরের অল্প জায়গার উপর ছিল সেই পরিবারের অনেক মানুষের বসবাস, তাই প্রায়ই লেগে থাকত ঝগড়া বিবাদ। স্বামীর উপার্জন অল্প হওয়ায় অনেক প্রয়োজন মেটানো সম্ভব হয়নি, তাই তিনি নিজে সেলাইয়ের কাজ করে অল্প কিছু টাকা উপার্জন করতেন। এই পরিবারটিও এসেছে প্রধানমন্ত্রীর উপহার আশ্রয়নের আওতায়। আমার ক্লাস 7 থেকে বিয়ে হয়। শ্বশুর বাড়ির তেমন অর্থ সম্পদ নাই, বাবার বাড়ি ভালোই সুখে ছিলাম, কষ্ট কি জিনিস বুঝি নাই। আমার স্বামী সাধারণত ভ্যান গাড়ি চালায়, একবেলা কাজ করলে খাবো, আরেক বেলা কাজ না করলে খেতে পারবো না। বৃষ্টি নামলে ছেলে মেয়ে নিয়ে ভিজে যেতাম। ঘরটা ভাঙাচোরা ছিল, এখন এত সুন্দর একটা আমার মা জননী ঘর দিয়েছে, আমি এতে খুব খুশি হয়েছি। ছেলে মেয়ে নিয়ে খুব সুখেই আছি। প্রধানমন্ত্রী আসলে আমাদের মা জননী, আমাদের মতো গরিব মানুষের অসহায় তাদের পাশে দাঁড়ানোর মতন আল্লাহ যেন তার তৌফিক দান করে, আল্লাহ তাদের হায়াত দান করুক। হাজার হাজার আমার ওই শেখ হাসিনা আমার মা জননী বেঁচে থাক। এই জনপদের ভাসমান এসব মানুষ প্রাপ্য নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন সামাজিক স্বীকৃতির অভাবে। বংশ পরম্পরায় সম্পত্তি থেকে বঞ্চিত হয়ে ভাসমান জীবনযাপন করেছেন গ্রামে গঞ্জে, হাটে বাজারে বা খোলা আকাশের নিচে, রাস্তার ধারে। ভ্যানচালক বাবুল আকলিমা খাতুনের দ্বিতীয় স্বামী। অন্যদের মতো আকলিমারও ছিল হতদরিদ্র অবস্থা। তার বাপদাদার ভিটে বাড়ি বলতে কিছুই ছিল না, আর দ্বিতীয় স্বামীর ভাই বোন এবং তাদের বউ বাচ্চা সব মিলিয়ে লোকসংখ্যা ছিল অনেক বেশি, যার কারণে সেখানে বসবাস করতে গিয়ে বেশ কাঠখড় পোড়াতে হয়েছিল তাকে। একটি ছাপড়া তুলে মানবেতর জীবনযাপনে অভ্যস্ত হয়ে পড়েছিল এই দম্পতি। এত বছরের সব সংকট দূরে ঠেলে এখন তারা থিতু হয়েছেন প্রধানমন্ত্রীর উপহারের ঘরে। আমার স্বামীর বাড়িতে কোনো জায়গা জমি নাই, 3 শতাংশ জায়গা।
এবং তার ভাই আছে 5টা। ওখানে মারামারি ধরাধরি ঝড় নাড়াই প্রতিদিন চলতো এবং হাঁটতে পারতাম না, নিজের জায়গা ছিল না, পরের জায়গা দিয়ে হাঁটতাম। এবং মানুষ অনেক কথা আমাকে বলতো যে নিজের স্বামীর জায়গা নাই, অথচ পরের জায়গায় চলো। একটা ছাগল বাঁধতে গেলে ওই গাছের সাথে বাঁধলে পরে ছাগলটা খুলে দিত। অনেক কষ্টের ভিতরেই ছিলাম। তার জন্য আজকে আমি আপনার তরফে থেকে আমি একটা ঘর পেয়েছি এবং আগের চাইতে আমি অনেক সুখে আছি। এবং কি বলবো, আপনি আমাদের মার মতন, আপনি আমাদের মাই। আজকে যদি আপনি মাই না হতেন তাহলে আমি এই জায়গায় একটা ঘর পাতাম না। এবং আপনাকে অনেক ধন্যবাদ। এবং এইখানে যারা বসবাস করে এবং সবাই গরিব দেখে আজকে আপনি জায়গা দিয়েছেন, দেখে একটা ঘর দিয়েছেন, দেখে এখানে সবাই বসবাস করি। এই জনগোষ্ঠীর মানুষগুলো দীর্ঘদিনের ফলে হারিয়েছেন সামাজিক অবস্থান কিংবা নিজস্ব পরিচয় এবং আত্মবিশ্বাস। আশ্রয়ণ প্রকল্পের উদ্যোগে বদলে গেল সেই অপ্রাপ্তির ইতিহাস। পার্শ্ববর্তী জেলা ফরিদপুরের মধুখালীতে একটি খাবার হোটেলে কর্মচারী হিসেবে অনেক বছর ধরে কর্মরত মোহাম্মদ কামাল শেখ। অল্প বেতনে বাসা ভাড়া নিয়ে সংসার ঠিকঠাক মতো চলত না। স্ত্রী নূপুর খাতুনের বাবাও একেবারে গরিব ছিলেন। 7ম শ্রেণী পর্যন্ত পড়ে তার শিক্ষা জীবনের ইতি ঘটে। সে নিজেও নানান জায়গায় এরপর থেকে কাজ করেছেন। গেল বেশ কয়েক বছর আগে নূপুরের বাবা ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান। সব মিলিয়ে তাদের জীবনটি কঠিন বাস্তবতার মধ্য দিয়ে যাচ্ছিল। এমন সময় বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রীর উপহারের জমিসহ ঘর পেয়ে বদলে গেছে এই অসহায় দম্পতির জীবন। এরকম লেখাপড়াও করতে পারি নাই, আর্থিক অবস্থা অনেক দুর্বল ছিল। পরে আমি হোটেল ডিপার্টমেন্টে ঢুকে যাই। হোটেল ডিপার্টমেন্টে অনেক দিন যাবৎ কাজ কাম করে চলি, যা কামাই করি দেখা যায় যে খাওয়া দাওয়ার পর দিয়ে চলে যায়। অনেক সময় খাওয়াও গেছে, না খাওয়াও গেছে। একজনের কামাইতে ঘর ভাড়া দিয়ে বাজার সদাই করে অসুখ বিসুখ, ডাক্তারের খরচ, বাচ্চাদের এর আমার কাপড় চোপড় দিয়ে মানে আমি কুলাইতে পারি না। যে অবস্থায় ছিলাম সে অবস্থায় মানুষ থাকতে পারে না। অনেক সময় খাইয়ে গেছে, না খাইয়ে গেছে, না খেয়েই বেশি গেছে দিন। কারণ এখন আমরা যে টাকা ইনকাম করি সে টাকায় আমাদের সংসার চলে না। এই আবাসন আসার পরে আমরা মোটামুটি এখন দুবেলা ডাল ভাত খেয়ে বেঁচে আছি। ওনার কাছে অনেক কৃতজ্ঞ আমরা। উনি এত সুন্দর করে আমাদের একটা ঘর উঠে দিছে, আর আগের থেকে আমরা অনেকটা সুখে আছি। যেমন ধরতে আমার বাসা ভাড়া লাগতেছে না, তারপরে আমার একটা ঠিকানা দিছে, আমার এইখানে একটা নাগরিক বানাইছে, তারপরে আমরা অনেক রকমের সুযোগ সুবিধা পাচ্ছি ওনার থেকে। উনি আমাদের জন্য যথেষ্ট পরিমাণ করছে। আল্লাহ পাক যেন ওনারে সুস্থ রাখে। এই মাঠে বাবার কাজে, কৃষিকাজে সাহায্য করছি, সাথে থাকছি। ছোট বোনের ভিতরে আমরাই বড় ছিলাম, আমরাই অনেক কষ্ট করছি। ক্লাস 8 থেকে বাবা মারা গেছে, তারপর পড়ালেখা বাদ দিয়ে দিছি। টাকা পয়সা সব কিছুর সমস্যার কারণে বাদ দিয়ে দিছি। বিয়ের পরেও অনেক কষ্টই হয়েছে। এমন সময় আছে খাইয়ে দিন যাচ্ছে, এমন সময় আছে না খাইয়ে দিন যেতেছে। বাসা ভাড়া যখন থাকছি টাকা পয়সা নিয়ে অনেক কষ্টে চলছি। একার কাজে তো আর সব কিছু সম্ভব না। পরে এখানে সুযোগ সুবিধা পাওয়ার পরে, এখানে আসার পরে আগের চাইতে অনেকটা ভালো আছি। এই জনপদের দুস্থ ও অসহায় পরিবারগুলো ভাসমান জীবনযাপন থেকে ফিরে এসেছেন নিরাপদ, উন্নত নাগরিক সুবিধার আওতায়। তারা এখন আগামী উন্নত জীবনের পথে এগিয়ে যাচ্ছেন। আরও অনেক বছর আগে ছোট দুটি সন্তান রেখে নিরুদ্দেশ হয়ে যান জাহানারা বেগমের স্বামী জয়নাল মণ্ডল। তারপর থেকে জাহানারার জীবনের মোড় ঘুরে যায় ভিন্ন পথে। যদিও স্বামীকে নিয়ে বিয়ের পর থেকে ছিলেন নিজের বাবার বাড়িতে। একদিকে স্বামী নিরুদ্দেশ, তার উপর বাবা মারা গেলে আরও বিপাকে পড়ে যান তিনি। আপন ভাইগুলো পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত করে তাকে। শুধু তাই নয়, জাহানারাকে সেখান থেকে তাড়িয়ে দেয়া হয়। এরপর বিভিন্ন জায়গায় কাজ করে জীবন চালাতেন তিনি। কখনো থেকেছেন ভাড়া বাসায়। তার এই দুর্বিষহ জীবন থেকে পরিত্রাণ মিলেছে। পেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের ঘর।
আমি আর আজকে মনে 30 বছরের বেশি হয়ে গেছে। এই দুটি মেয়ে নিয়ে পড়ে থাকে, মেয়ে জুত মেলেছিল, সেদিনতে বিয়ে থাকে, পরের বাড়ি থাকে। আব্বা শ্বশুর শাড়ি মরার পরে নিয়ে আসলো যে তোর জায়গা দেবো থাকবে। পরে সেই জায়গা জমি আমার বাপ নিয়ে বাইরে নিয়ে নিল। তারপরে মেয়ে নিয়ে এলে বালিকা দিয়ে 8 বছর থাকছি বাসা ভাড়া। যাও টুকিটাকি করি, কারেন্ট বিলি দেবো না, খাবো, বহু কিছু করছিলাম বালিকা দিয়ে, সেটাও বেশি যে তারপরে নিয়ে আইসি, ঘর ভাড়া দিছি। একটা সুকেস বানাইছিলাম, মিয়া বানাইছিল দিছিল আমার, সেটাও রাষ্ট্রে বেশি ঘর ভাড়া দিছি। বহু কষ্ট করেছি জীবন। তো শেখ হাসিনা ঘর দেওয়াতে খুব শান্তিতে আছে। মুজিব শতবর্ষে দেশ জুড়ে অগ্রাধিকার প্রকল্প ভূমিহীন পুনর্বাসনের মাধ্যমে বিশ্বজুড়ে এক মানবিক ও সাহসী দৃষ্টান্ত স্থাপন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। লাখো ভূমিহীন গৃহহীন পরিবারের স্থায়ী পুনর্বাসনে প্রতিষ্ঠিত হয়েছে সাংবিধানিক মৌলিক অধিকার। এই যে ছিন্নমূল এবং ভাসমান যে পরিবারগুলো ছিল, তারা এই ঘর পাওয়ার আগে তাদের বাচ্চাদেরকে স্কুলে পাঠাতে পারতো না এবং তারা কোনো রকমের অর্থনৈতিক যে কর্মকাণ্ডগুলো ছিল সেগুলো করতে পারতো না। তারা শুধুমাত্র তাদের আয়ের একটা পথ ছিল যে লেবার হিসেবে কাজ করা। এই ঘর পাওয়ার ফলে তাদের একটা স্থায়ী ঠিকানা হয়েছে, তাদের ছেলে মেয়েদেরকে স্কুলে পাঠাতে পারছে এবং সরকারি এবং বেসরকারি বিভিন্ন রকমের ঋণ নিয়ে তারা আয়বর্ধক যে কর্মকাণ্ডগুলো আছে সেগুলোতে অংশগ্রহণ করতে পারছে। আমরা মনে করি যে এই আশ্রয়নের একটি ঘর তাদের আর্থসামাজিক অবস্থার পরিবর্তনের ক্ষেত্রে একটি ভিত্তি হিসেবে কাজ করেছে এবং এই কাজের সাথে আমি সরকারি কর্মচারী হিসেবে সম্পৃক্ত হতে পেরে নিজেকে গর্বিত মনে করছি। যারা ঘর পেয়েছে তারা নিজেদের অবস্থার পরিবর্তন করার ক্ষেত্রে সুবিধা পাচ্ছে, কিছু কিছু ক্ষেত্রে তারা প্রিভিলেজ পাচ্ছে। যেমন ফ্যামিলি প্ল্যানিং স্বাস্থ্যকর্মী যারা আছে তারা নিয়মিত এখানে পরিদর্শন করছে, এই ক্ষেত্রে ওরা প্রিভিলেজড সুবিধা পাচ্ছে। সমাজের সকল শ্রেণী পেশার মানুষের কাছে খুব গ্রহণযোগ্য হয়েছে এবং সবাই এই বিষয়টাকে খুব পজিটিভলি দেখছে এবং যারা এখানে ঘর পাচ্ছে তাদেরকেও স্বাভাবিকভাবে নিচ্ছে। জনগণের ভাগ্য উন্নয়নে এক এক করে প্রতিশ্রুতির বাস্তবায়ন করেছে বর্তমান সরকার। কোথাও কেউ বাদ পড়বে না উন্নয়ন অগ্রযাত্রার এই কর্মযজ্ঞে। বিশ্ব যখন বদলে যাচ্ছে সময়ের ঘড়ি ধরে, তখন বঙ্গবন্ধুর বাংলাদেশও পিছিয়ে থাকবে না। আগামী পর্বে আপনারা দেখবেন পাংশা উপজেলার বদলে যাওয়া মানুষ ও তাদের জীবনযাপনের কথা। মেঘ বৃষ্টি আসলে পরে মনে করেন ওই ঘরের মধ্যে কোনো রকম থাকতাম, পানি পড়তো, বেড়ামেরা ভাঙাচুরা আছে, ওইভাবেই সবাই মিলে থাকি। ঝড় বৃষ্টি বারান্দার পথে মানে অতিরিক্ত বাড়িতে কেদা হয়, জল কেদা এসে ভরে যায়। একটা মন্দিরও আমরা সবাই মিলে করছি, পূজা পালি করি, সবাই মিলে থাকি, আনন্দ ফুর্তি করি। এখন ধরেন আগের কষ্টটা এখন সেই কষ্ট নাই। এখন সকালে যাই, রাত্রেবেলা কাম করে আসি, মনে হয় না যে আমার এখন কষ্ট আছে।